স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন, ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন। গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলা, 5 সাংবাদিক নিহত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সচিবালয়ে আগুনের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গতকাল মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 19 ইউনিটের চেষ্টায় সোয়া 6 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকালে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস জানায় রাত 1:52 আগুনের খবর পায় তারা। অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সকাল 8টার দিকে সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণের সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। 3 থেকে 4 টাকা না, আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। দর্শক, সচিবালয়ে আছেন সহকর্মী মিজানুর রহমান। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। মিজান, আপনি তো সকাল থেকেই সচিবালয়ে আছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন কি তথ্য আছে আপনার কাছে? নতুন কোনো তথ্য নেই। সকাল থেকে যেরকম একটা পরিস্থিতি আমরা দেখেছি এখন পর্যন্ত এরকমই আছে। আপনি জানেন যে রাতে আগুন লাগার পর একটা 6 ঘন্টারও বেশি সময় পর এটা নিয়ন্ত্রণে আসে, পরে পুরোপুরি নিভতে আরও কিছুক্ষণ সময় লাগে। এই যে তথ্য, এই তথ্য পরে আমরা দুপুরবেলা দেখেছি মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি আগামী 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন এবং দেখবেন, খতিয়ে দেখবেন কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এ পর্যন্তই। এবং আমরা এখানে যারা সকাল থেকে আছি সংবাদকর্মীরা দেখেছি যে সচিবালয়ের এই ঘটনাকে কেন্দ্র করে আপনি জানেন যে রাত থেকে যেহেতু অগ্নিকাণ্ডের বিষয়টি জানাজানি হয়েছিল, এই এলাকায় একটা থমথমে অবস্থা ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ছিল এবং প্রশাসনের প্রাণকেন্দ্র। আপনি জানেন যে সচিবালয়ের আশপাশে গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর পরিদপ্তরের অফিস আছে। তো স্বাভাবিকভাবে এখানে মানুষের সেরকম একটা জটলা ছিল সকাল থেকে। দুপুর পর্যন্ত আমরা সেরকমটি লক্ষ্য করেছিলাম। আপনি জানেন যে দুপুরবেলার পর এখন কিছুটা হালকা হয়েছে এই এলাকা, মানুষের চলাফেরা এবং গাড়ি ঘোড়া আমরা দেখতে পেয়েছি যে চলাচল করছে। আর আরেকটি বিষয় যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রকৃত কারণ আসলে তদন্ত কমিটির রিপোর্ট ছাড়া জানা যাবে না, ওরকম বিষয় আছে এখানে। আমরা সেরকমই তথ্য জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে যে সচিবালয়ে যে সমস্ত নিয়মিত সংবাদকর্মীরা কাজ করতেন তাদেরকেও কিন্তু আজকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। উপদেষ্টারাও সকালে আমরা দেখেছি যে তারা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তাদের কর্মস্থলে পৌঁছেছেন। তবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য এসেছে পুড়ে যাওয়ার ভেতরকার কিছু ছবি আমরা দেখতে পেয়েছি, ফুটেজ বিভিন্ন মোবাইলে। সেখানে দেখা গেছে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা নেহাত খুব কম হবে না বলে অনেকে ধারণা করছেন। যদিও এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সচিবালয়ের যে 7 নম্বর ভবন পুড়ে গেছে সেই ভবনের পক্ষ থেকে বলা হয়নি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। যদি কর্তৃপক্ষ জানায় যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে সেটা তখনই বোঝা যাবে। তবে দুপুরের দিকে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা বের হয়ে যাওয়ার সময় আমাদেরকে জানিয়েছেন যে তিনি পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা তিনি বলছেন যে খুব কম নয়, এরকম একটি বিষয় আমরা জানতে পেরেছি। এখন 3টা পেরিয়ে গেছে। সচিবালয় কর্তৃপক্ষ থেকে যদি আমাদেরকে ব্রিফ করা হয় তখন হয়তো আমরা এই আগুনের ব্যাপারে হয়তো বিস্তারিত তথ্য জানাতে পারবো। তো এই ছিল সচিবালয়ের বাইরে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান। এবার পরের প্রসঙ্গ। দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করতে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন বিডিআর কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল আলম ফজলুর রহমান। সকালে বিজিবি সদর দপ্তরে ঢাকা ব্যাটালিয়নের সভাকক্ষে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তারা বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সেসব দেশে চিঠি দেওয়া হবে। নিরপেক্ষ ও নির্মোহভাবে ঘটনার তদন্ত করা হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে।
জাতিকে অন্ধকারে রেখে কাজ করা হবে না, বরং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিটি ধাপের অগ্রগতি জাতিকে জানানো হবে বলেও জানান তিনি। বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনও চিহ্নিত করা হয়নি উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে দেশের বাইরে প্রতিনিধিও পাঠাবে বিডিআর কমিশন। যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, তার একটা পার্ট হলো যে আমাদের দেশের অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এইসব ব্যক্তি 5 আগস্ট যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। আমরা জানি এতটুকু যে দেশে যায়, এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয়, তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। 15.5 বছর যারা শাসন করেছে তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার 18 মাইল মোড়ে উপজেলার জামায়াতের পথসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না, তারা সমাজকে দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এমন সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে যেখানে দুর্নীতিবাজ দখলদারদের অস্তিত্ব থাকবে না। সাম্য ও ন্যায় বিচারের দিক থেকে একটি দেশ ও জাতি না পাওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সকলকে পাশে থেকে সমর্থন দেওয়ার আহ্বানও জানান জামায়াতের আমির। এখন কেউ কেউ সুশীল সেজে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা আসবে কি? আমি বলি, যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য দেশের মানুষের কিনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে, তারা কি এই দেশে রাজনীতি করার অধিকার রাখে? রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা সামান্য কমেছে। বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা এখন সবচেয়ে বেশি। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছে কৃষি, শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। দিনাজপুরে আসন্ন ইরি-বুরু মৌসুমে ধানের বীজ তোলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ভোরের দিকে ঘন কুয়াশায় আর কনকনে ঠান্ডার মধ্যে অনেক বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকাল 6টার দিকে দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। সকালে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রার পরিমাপ করা হয় 12.3 ডিগ্রি সেলসিয়াস। মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের দয়ের পাড়ার রতন আলীর মুদির দোকানের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। রতন আলীর বাবা আশরাফুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষে দোকান খুলতে গিয়ে মশারির তৈরি ব্যাগের মধ্যে দুটি লাল টেপে মোড়ানো জিনিস দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি। তারা এসে এগুলো উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ভয়ভীতি দেখানোর জন্য বোমা সদৃশ বস্তু রেখে যেতে পারে। কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার এক ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত 10টার দিকে শহরের ওই ভাড়া বাসা থেকে কনস্টেবল রুবিনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান জানান, দুপুরের পর থেকে কনস্টেবল রুবিনার সহকর্মীরা মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে কোনো সাড়া না পেয়ে পাশের ফ্ল্যাটের পরিচিত একজনকে বিষয়টি অবহিত করেন। পরে তারা রুবিনার ফ্ল্যাটে এসে নক করলে তার স্বামী আলাল শেখ দরজা খুলে দেন। পরে তার স্বামী অন্যদের সহযোগিতায় রুবিনার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি বিস্তারিত জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার ইসরায়েলি বর্বর হামলায় গাজার 5 সাংবাদিক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, গাজা উপত্যকার মধ্য অঞ্চলের একটি হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় 5 জন সাংবাদিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসাইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল আউদা হাসপাতালের কাছে ঘটনা কভার করার সময় তাদের সম্প্রচার ভ্যানটি ইসরায়েলি বিমান হামলার শিকার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ফুটেজে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। নিহত সাংবাদিকদের নাম ফাতিহা সুনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল লাদা, ফয়সাল আবু আল কুমসান এবং আইমান আল জাদি। তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হারের বৃত্ত থেকে বের হতে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ এভারটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ইতিহাতে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। এবারের ক্রিসমাস হয়তো বিষাদের মতো কেটেছে ম্যান সিটির, কেননা ইপিএল কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কোথাও শান্তিতে নেই সিটিজেনরা। এভারটনের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যান নিয়ে এগিয়ে তারা। এখন পর্যন্ত 197 বারের দেখায় 81 ম্যাচে জয় পেয়েছে সিটিজেনরা, হেরেছে 68 ম্যাচ। এছাড়া এভারটনের বিপক্ষে শেষ 15 ম্যাচে কোনো হারের স্বাদ পায়নি পেপ গার্দিওলা শিষ্যরা। এদিকে মৌসুমের শুরুর ধাক্কা কাটিয়ে ছুটছে চেলসির বাজির ঘোড়া। দীর্ঘ সময় পর ব্লুজ সমর্থক দেখছেন শিরোপার স্বপ্ন। তাদের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ফুলহ্যাম। শেষ 10 ম্যাচে মাত্র 3 ম্যাচে জয় পেয়েছে তারা। টেবিলে অবস্থান 9 নম্বরে। এই ম্যাচটি শুরু হবে রাত 9টায়। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে জানিয়ে দেবো আরও একবার সংবাদ শিরোনাম। সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন, ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন। গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলা, 5 সাংবাদিক নিহত। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। আর সবশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।